স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। সঙ্গে আছে আমি কাজী আয়েশা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আটকে না থেকে ইউরোপ ও জাপানে দক্ষ শ্রমিক পাঠানোয় জোর দিচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গত এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি বিষয়ে সংবাদ সম্মেলনে কথা জানান উপদেষ্টা। বলেন, মালয়েশিয়ায় প্রথম ধাপে ৮,০০০ শ্রমিক পাঠানো হচ্ছে। পাশাপাশি জাপান ও কোরিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গত এক বছরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলন। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গত এক বছরে ১০,১৫,০০০ শ্রমিক বিদেশে গেছেন, ফলে রেমিটেন্স বেড়েছে ২৪%। আমাদের প্রবাসী ভাইরা আমাদের প্রতি যে ভালোবাসা, আমাদের প্রতি যে সহযোগিতাটা অব্যাহত রেখেছেন আগের চেয়ে অনেক বেশি, এটা প্রমাণ হচ্ছে আমরা আগের অর্থ বছরের তুলনায় রেমিটেন্স আপনার ২৪% বৃদ্ধি পেয়েছে। প্রবাসী শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান আসিফ নজরুল। পাশাপাশি সৌদি আরবের সঙ্গে নিরাপদ ও কম খরচে শ্রমিক পাঠানোর খসড়া চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। মালয়েশিয়ার শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা করা হয়েছে, মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক দিনের দাবি ছিল শ্রমিকদের। বাংলাদেশে কখনোই আপনার প্রবাসী কল্যাণে নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা ছিল না কর্মীদের পাঠানোর, সেটা আমরা নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা করেছি। এতে খরচ কমেছে, ভোগান্তি কমেছে, প্রতারিত হওয়ার স্কোপ কমেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সাথে আমরা একটা প্রবাসী শ্রমিক পাঠানোর জন্য নিরাপদে যেতে পারে, কম খরচে যেতে পারে, এটা লক্ষ্যে একটা চুক্তি করছি। চুক্তিটার খসড়া চূড়ান্ত হয়েছে। উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্যে আটকে না থেকে ইউরোপ ও জাপানে দক্ষ শ্রমিক পাঠানোয় জোর দিচ্ছে বাংলাদেশ। আগামী ৫ বছরে জাপানে পাঠানো হবে ১,০০,০০০ শ্রমিক। জাইকার মাধ্যমে শুরু হয়েছে ভাষা শিক্ষা কর্মসূচি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি, আমরা শুধু মিডল ইস্ট আর মালয়েশিয়াতে সীমাবদ্ধ থাকবো না। আমরা আমাদের চোখটা একটু অন্যদিকে ফিরিয়েছি। আমরা ইউরোপ, মূলত ইস্ট ইউরোপ, ইটালি অবশ্যই আছে, আর হচ্ছে জাপান, কোরিয়ার দিকে চোখ ফিরিয়েছি। বিদেশের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে আরব আমিরাত সহ কয়েকটি দেশে ল ফার্ম চালু হয়েছে। নারী শ্রমিকদের নিয়মিত করার কাজও চলছে বলে জানান এই উপদেষ্টা। ফিজিক্যালি ওখানে যেতে হবে না। শাহানুর রহমান, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে। বিজনেস টুডে মালয়েশিয়া জানায়, মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউসান ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষি, বাগান, খনি খাত সহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগ করা হবে। এর মধ্যে সার্ভিস সেক্টরে হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল অ্যান্ড স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো ও বিল্ডিং ক্লিনিং খাতে কর্মী নেওয়ার সুযোগ থাকবে। শ্বাসনালীর ক্যান্সারে আক্রান্ত ফেনীর পরশুরামের সোহাগ দেওয়ান নতুন জীবন শুরু করতে পাড়ি দেন ইতালির রোমে। স্বপ্নের দেশে পৌঁছানোর একদিন পরই তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে তার স্ত্রী ও ১ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। ইয়াসিন সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে স্বজনদের সাথে বিদায় নিয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশ থেকে বিমানে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন ফেনীর পরশুরামের সোহাগ দেওয়ান। পরদিন ১৭ আগস্ট বিকেলে রোমে পৌঁছান তিনি। সেদিন রাতে পরিচিত জনদের সাথে সময় কাটানোর পর ভোর ৪টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। চিকিৎসা ও স্বপ্ন পূরণে ইতালিতে পাড়ি দিয়েছিলেন সোহাগ, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলো না। সোহাগের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো পরিবার। সোহাগ ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বৈধ পথে স্পন্সর ভিসার জন্য আবেদন করেছিলেন। গত ২ জুলাই ইতালিতে তার ওয়ার্ক পারমিট ইস্যু হয়। পরবর্তী ১৭ জুলাই দূতাবাসে ভিসার জন্য আবেদনপত্র জমা দেন। মাত্র ১০ দিনের মধ্যেই ভিসা হাতে পান সোহাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লিবিয়ার মাফিয়া প্রধান শাখাওয়াত সহ ১৭৫ বাংলাদেশি বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আজ ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এর আগে তাদের হাতে জিম্মি হয়ে নির্যাতনের শিকার দেশে ফেরত ২ ভিকটিম
বিমানবন্দর থানা ও কিশোরগঞ্জে মানব পাচার আইনে মামলা করলে আরেক মাফিয়া প্রধান ফখরুল ইসলামকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা সংস্থা। ফখরুল বর্তমানে জেলে আছেন। তাছাড়া সাখাওয়াতের নামে মানব পাচার আইনে পৃথক দুটি মামলা আছে। মালয়েশিয়া জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন ও তার প্রতিষ্ঠানের প্রায় 500 কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি। বুধবার এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। মালয়েশিয়া জনশক্তি পাঠানো সিন্ডিকেট পরিচালনা করে 8,500 কোটি টাকা আত্মসাৎ করেছে রুহুল আমিন স্বপন। সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। জানা গেছে, অবৈধ অর্থের মাধ্যমে ঢাকার উত্তরা বনানী সহ বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি ও জমি কিনে অঢেল সম্পদের মালিক হয় স্বপন। সিআইডি জানায়, স্বপন ছাড়াও সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এই ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। পাথর লুটেরা চক্র শুধু সিলেট নয়, নেটওয়ার্ক গড়ে তুলেছিল বিদেশেও। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিলেটের লুটের পাথর গেছে দেশের বাইরেও। নিউজ 24-এর ক্যামেরায় ধরা পড়ে এলসির পাথর বহনকারী একটি ট্রাক, যেখানে লুকানো ছিল লুটের পাথর। কিভাবে চুরি ও পাচার হয় পাথর দেখুন রিশাদ হাসানের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুমন। এই চিত্র চলতি আগস্ট মাসের 3 তারিখের। দিনের আলোতেই লুট হয়েছে সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট ভোলাগঞ্জের সাদা পাথর। চুরি করা পাথর সরাসরি নৌকায় করে নেওয়া হয় কোম্পানিগঞ্জ কোলাবাড়ি ঘাটে। সেখান থেকে ট্রাকে করে চলে যায় আশপাশের স্টোন ক্রাশার মিলে, যেখানে বড় পাথর ভেঙে ছোট খণ্ডে পরিণত করা হয় আর ছোট পাথর রাখা হয় অক্ষত। এবার প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাথর সিলেটের বাইরে নেয়ার পালা। ট্রাকের ওপরে ছড়িয়ে দেওয়া হয় এলসির বৈধ পাথর আর তার নিচে লুকোনো লুটের সাদা পাথর। জানা যায়, ভোলাগঞ্জ থেকে এয়ারপোর্ট রোড হয়ে এই পাথর সরাসরি চলে যায় ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে। ট্রাক চালকদের কাছে পাওয়া যায় এলসির কাগজপত্রও। কই যাচ্ছে এটা? কুমিল্লা দেবিদ্বার। পাথরগুলা ভোলাগঞ্জ থেকে আনছি, এলজি পাথর। আমি লোড করেছি ভোলাগঞ্জ থেকে এলজি। 100 ভাগের মধ্যে সম্ভবত 2 থেকে 5% পাথর এইখানে আসে। অনেক পাথরগুলা নৌপথে চলে যায়। দেশের রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে নজিরবিহীনভাবে বাড়তে থাকে ভোলাগঞ্জের সাদা পাথর চুরির ঘটনা। আলোচনা সমালোচনার মুখে প্রশাসনের অভিযান শুরু হয় গত 13 আগস্ট থেকে। ট্রাক আটক করছি, আমাদেরকে এসির কাগজপত্র দেখাচ্ছে, কিন্তু বাস্তবে যখন আমরা ট্রাক চেক করছি তখন দেখা যায় উপরে এসির মালামাল দেখা যাচ্ছে, নিচে হচ্ছে লোকাল পাথর ভেঙে রেখেছে। কিছু ক্রাইটেরিয়া আছে, নর্মাল ক্রাইটেরিয়া, দেখলে চোখে দেখলেই বোঝা যায় যে এটা এসির পাথর কিনা অথবা বৈধ পাথর কিনা অবৈধ পাথর কিনা, খুব সহজেই বোঝা যায়। এখন পাথর লুট চক্রের মূল হোতাদের সন্ধানে সিলেট জেলা প্রশাসন। সিলেট জেলা প্রশাসন বলছে, ভোলাগঞ্জ থেকে ঠিক কি পরিমাণ সাদা পাথর লুট হয়েছে তার যেমন কোনো সঠিক তথ্য পরিসংখ্যান নেই, তেমনি তথ্য পরিসংখ্যান নেই এলসি বাণিজ্যের আড়ালে কি পরিমাণ পাথর সিলেট থেকে বেরিয়ে গেছে। রিশাদ হাসান, নিউজ 24, সিলেট। সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনায় 7 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রশাসনের তদন্ত কমিটি। বুধবার দুপুরে প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা হয়। 7 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে লুটপাটে জড়িত 137 জনের নাম উঠে এসেছে। পর্যটন স্পট ও পাথর সুরক্ষায় 10 দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি। তবে প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি জেলা প্রশাসনের কর্মকর্তারা। এর আগে সাদা পাথর লুটপাটের ঘটনায় 1500 থেকে 2000 জনকে আসামি করে মামলা দায়ের করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বিনামূল্যে সেবা প্রদানে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ওইপির উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সহযোগিতায় বুধবার এই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টার সাবেক একান্ত সচিব সারওয়ার আলম জানান, ওইপি একটি সমন্বিত অনলাইন পদ্ধতি যা বিদেশে কর্মসংস্থান প্রত্যাশী ব্যক্তির রিক্রুটিং এজেন্সি, বাংলাদেশ মিশন এবং বিএমইটি প্রশিক্ষণ ও ছাড়পত্র প্রদান করতে পারবে। এই ডিজিটাল প্ল্যাটফর্মে 100% অনলাইনে বিএমইটি সরাসরি বহির্গমন ছাড়পত্র প্রদান করা হচ্ছে। ফলে বিদেশে যেতে
আগ্রহী কর্মীরা স্বল্প সময় এবং কম অভিবাসন ব্যয়ে বহির্গমন ছাড়পত্র নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছেন। লেবাননে দাওরা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজন করা হয় আনন্দ ভ্রমণের। রোববার রাজধানী বৈরুত থেকে প্রায় 130 কিলোমিটার দূরে আক্কার অঞ্চলের আয়ুক চামাকে ভ্রমণে প্রবাসীদের মাঝে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে প্রবাসীরা উপভোগ করেন পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, স্বচ্ছ পানির ঝর্ণাধারা আর সবুজ প্রকৃতি। দিনভর তারা অংশ নেন সাঁতার, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। বিশেষ আকর্ষণ ছিল চেয়ার খেলা, বালিশ খেলা ও নৃত্য পরিবেশন। সবশেষে পরিবেশিত হয় বাঙালিয়ানা স্বাদের ঐতিহ্যবাহী খাবার। আয়োজকদের মতে এমন আয়োজন প্রবাসীদের মানসিক প্রশান্তি এনে দেয় এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে। দাওরা মানিক ফাউন্ডেশনের উদ্যোগে আজকে যে আনন্দ ভ্রমণ, আজকে সবাইকে ধন্যবাদ জানাই দাওরা মানিক ফাউন্ডেশনের পক্ষ থেকে, যারা আমাদের সাথে মেহমান হিসেবে এসেছেন, যারা ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন। এই জন্য আমি দাওরা মানিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। নানা আয়োজনে বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখা। দিবসটি উপলক্ষে রাজধানীর মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। মোহাম্মদ মাসুম মুন্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় বক্তারা আগামী নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। সভায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রত্যাশা করি দিলে ভোট শান্তি পাবো এবং যুক্তরাজ্য যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে আগামী স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ করার প্রত্যয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আফজাল হোসেনের সভাপতিত্বে এবং বাবর চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং দেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে তারেক রহমানের নেতৃত্ব সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব সহ নেতাকর্মীরা। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আর সবাই মিলে মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে আসছে বিএনপির নির্বাচনী ইশতেহার। দলের দায়িত্বশীল নেতারা জানান, পূর্ব ঘোষিত ৩১ দফার আলোকেই ইশতেহার ঘোষণা করবে বিএনপি, যেখানে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির মহাপরিকল্পনা থাকবে সুশাসন, ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। বিএনপির প্রত্যাশা, আগামী ফেব্রুয়ারিতে সবার অংশগ্রহণেই হবে সুষ্ঠু নির্বাচন। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। সাধারণ মানুষের ধারণা, অন্তর্বর্তী সরকারের দৃঢ় সিদ্ধান্ত আর ইসির বাস্তবমুখী পরিকল্পনায় আবারও ফিরবে ভোটের উৎসবমুখর পরিবেশ। এরই মধ্যে রোজার আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন করার কথা জানিয়েছে সরকার, আর সে অনুযায়ী জোরে সোরে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ফলে দেশ জুড়েই বাড়ছে নির্বাচনী হাওয়ার গতি। দেশের অন্যতম জনপ্রিয় দল হিসেবে আরও আগে থেকেই প্রার্থী বাছাই সহ নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বিএনপি। চলছে ইশতেহার প্রণয়নের কাজও। দায়িত্বশীল নেতারা জানান, জনগণের ভাগ্য বদলের লক্ষ্য নিয়ে ৩১ দফার ভিত্তিতে হবে বিএনপির নির্বাচনী ইশতেহার। আমাদের কমিটমেন্ট কি, গ্রামগঞ্জ পর্যন্ত কমিটমেন্টটা কি ৩১ দফা না? তো ৩১ দফা ছাড়া কি আমাদের ম্যানিফেস্টো হবে? আর ৩১ দফার মধ্যে সবই আছে, যুব সমাজ থেকে শুরু করে সবের ব্যাপারে ওখানে বলা আছে।
এবং বলা হয়েছে যে রাষ্ট্র মেরামতের 31 দফা। জানা গেছে বিএনপির নির্বাচনী ইশতেহারে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার থাকবে রাষ্ট্র মেরামতের সুনির্দিষ্ট রূপরেখা। তরুণ বেকারদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি গুরুত্ব দেয়া হবে তথ্য প্রযুক্তি খাতে। সুশাসন, ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হবে। সেই সঙ্গে থাকবে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের ঘোষণা। 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের সমস্ত আকাঙ্ক্ষাকে ধারণ করা হবে, জনগণের প্রত্যাশাকে ধারণ করা হবে। আমাদের ইশতেহারে 31 দফার প্রাধান্য থাকবে, যে প্রস্তাবগুলো সংস্কারগুলো দিয়েছি। রাষ্ট্র কাঠামো সংস্কারের বক্তব্যগুলো থাকবে। সুতরাং আগামীতে আমরা যে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করব সেটা হবে একটি জাতির মুক্তির সনদ। গত 3টি নির্বাচনে সংখ্যাহীনভাবে ভোট দিতে পারেনি জনগণ। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল ব্যাপক প্রশ্নবিদ্ধ। অনেকে মনে করেন অন্তর্বর্তী সরকারের 1 বছরেও পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। এমন বাস্তবতায় কতটা সম্ভব সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন? প্রায় লক্ষাধিক সেনা সদস্য নির্বাচনী কর্মকাণ্ডের সাথে যুক্ত হবেন। সেই আইনশৃঙ্খলা রক্ষা ইত্যাদি কর্মে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। সেই ক্ষেত্রে আমরা খুব আশাবাদী যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে। মোরওভার এইবার জনগণই পাহারা দিবে, জনগণই একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আর্মি, পুলিশ যদি, যে যৌথ বাহিনী যদি চিরুনি অপারেশন করে, ঘরে ঘরে যে আর্মসগুলো উদ্ধার করে, তাহলে আমি মনে করি ইলেকশনের দিনে কোনো সমস্যা হবে না। বিএনপি বলছে ভোট আর জোটের রাজনীতিতে নানা সমীকরণ থাকার কারণে অনেক দল ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে। প্রত্যাশা, সবার অংশগ্রহণেই রোজার আগেই গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তী সরকার। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির উপর জনগণের রয়েছে বিস্তর প্রত্যাশা। সেই প্রত্যাশার কথা মাথায় রেখে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে একটি জনমুখী নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে চায় বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আগামী 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এদিকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি। বুধবার আলাদা 2টি চিঠিতে এসব কথা জানানো হয়েছে। অন্যদিকে সিসির সঙ্গে সাক্ষাৎ করে দ্বৈত নাগরিকদের ভোটের অধিকার নিশ্চিতের অনুরোধ জানিয়েছে এবি পার্টি। নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে। এই ট্রেনে এবার উঠবেন প্রবাসী ভোটাররাও। তাদের ভোট দেওয়ার পথ সহজ করতে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়েও ভোটার হওয়ার নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। তবে ভুয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছে ইসি। বুধবার এক চিঠির মাধ্যমে এসব কথা জানায় নির্বাচন কমিশন। বর্তমানে 10টি দেশের 17টি মিশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার প্রক্রিয়া চলছে। ফলে প্রবাসে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলের সঙ্গে মেয়াদ সম্বলিত বা মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি বা বিদেশি পাসপোর্টের কপি জমা দিতে হবে। এদিকে বুধবার সিএসির সঙ্গে সাক্ষাৎ করতে যান এবি পার্টির নেতারা। জানান দ্বৈত নাগরিকদের ভোটের অধিকার দেওয়ার অনুরোধ। দ্বৈত নাগরিকদের ভোট অধিকার দেওয়ার জন্য, মানে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য, যেটা আমাদের দেশে দ্বৈত নাগরিকরা পার্লামেন্ট ইলেকশন করতে পারেন না। 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করতে যাচ্ছে ইসি। আপত্তি নিষ্পত্তির শেষ দিন 12 অক্টোবর। ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত হবে 20 অক্টোবর। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সব ধোঁয়াশা কাটিয়ে অবশেষে ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার সংবাদ সম্মেলন করে 27টি পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে সংগঠনটি। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির প্রতি সম্মান জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদকের পদে প্রার্থী দেয়নি ছাত্রদল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রদল। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে 27টি পদে প্যানেল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সংবাদ সম্মেলনে জানানো হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রিয় ও তরুণ নেতৃত্বকে এই প্যানেলে স্থান দেওয়া হয়েছে। এতে কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলেও দাবি করেন ছাত্রদল সভাপতি। আমরা ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি। এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদলের হয়ে সহসভাপতি পদে লড়বেন আবিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ তানভীর বারী হামিম। এজিএস পদে মনোনীত হয়েছেন তানভীর আল হাদি মায়েদ।
অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য শিক্ষার্থীরা তাদের 5টি মৌলিক অধিকার যেন এই শিক্ষা জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করব। যারা দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল, শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত ছিল, তাদেরকে শিক্ষার্থীরা ভোট দেবে। জুলাই অভ্যুত্থানের প্রতি সম্মান জানিয়ে আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির প্রতি সম্মান জানিয়ে নিজেদের প্যানেল থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন দিচ্ছে না ছাত্রদল। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যে আবারও উঠে এলো শেখ হাসিনার নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেওয়ার প্রমাণ। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালেও নৃশংস এই নির্দেশনা দিয়ে যায় গোয়েন্দা পুলিশ। বুধবার সাক্ষ্য দিতে এসে আদালতে কথা জানান একজন চিকিৎসক। তিনি জানান, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধদের চিকিৎসা ও ছাড়পত্র না দিতে শাসিয়ে যায় ডিবি। জুলাই গণহত্যার নিউক্লিয়াস বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আন্দোলন দমাতে তার মারণাস্ত্র ব্যবহারের অনুমতি পেয়ে নিরস্ত্র ছাত্র জনতার উপর মরণ কামড় দেয় আইন শৃঙ্খলা বাহিনী। সেই মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে এসে এর আগে এক সাক্ষী দাবি করেন পঙ্গু হাসপাতালে গিয়ে হাসিনা নির্দেশ দেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, যা নিজ কানে শুনেছেন তিনি। বুধবার আরেক সাক্ষীর জবানবন্দিতেও উঠে এসেছে এর সত্যতা। তিনি বলছেন, নিউরোসায়েন্স হাসপাতালে গিয়েও একই কথা বলে শাসিয়েছে ডিবি। ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা একটা বলেছেন। আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। সরকারি বাধা বা পুলিশের বাধা এড়িয়ে চিকিৎসা করার জন্য উনি কী কৌশল অবলম্বন করেছেন সেটার বর্ণনা দিয়েছেন। তিনি আদালতে বলেন, 16 জুলাইয়ের পর থেকে যত দিন গড়াতে থাকে মাথা বুকে গুলিবিদ্ধ মুমূর্ষু রোগীর সংখ্যা ততই বাড়তে থাকে। কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কার মাথায় গুলি লেগে খুলে উড়ে গেছে। পরে অনুষ্ঠিত হয় আরো 2 জনের সাক্ষ্য ও জেরা। এদিকেই চলতি মাসেই রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য দেবেন বলে জানায় প্রসিকিউশন। যে আশা করছি যে আমরা সামনে 2-1 সপ্তাহের মধ্যে নিতে পারব। এর আগে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হতে চাইলে সেই আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।